রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সবাই যার যার ঘরে অবস্থান করছো। আমি আজকে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেশের বৈশ্বিক এই মহামারীর কারণে, করোনা ভাইরাস কোভিড-19 কারণে আমরা দীর্ঘদিন যাবৎ ধরে কলেজে অবস্থান করতে পারছি না বা কলেজে আমরা পাঠদান করতে পারছি না। তোমরাও যার যার ঘরে অবস্থান করার কারণে কলেজে আসতে পারছো না এবং ক্লাসে আসতে পারছো না। তার জন্যই গোপালনগর আদর্শ কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আনিসুর রহমান মজুমদার সোহেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে আজকে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। অনলাইন ক্লাসে আজকে আমি হাজির হয়েছি এমডি নাসিরউদ্দিন রুবেল, বিএসসি ইন অনার্স, এমএসসি বোটানি, লেকচার ইন বায়োলজি, গোপালনগর আদর্শ কলেজ। আজকে তোমাদেরকে যে অধ্যায়টি পড়াবো জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ সম্পর্কে আজকে আমরা জানব। জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে আমরা আজকে জানব। আমরা চিত্রতে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ফাইনাস উদ্ভিদ। স্ক্রিনে আরও একটি জিনিস দেখতে পাচ্ছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, সাইকাসের স্থূলবিলাস অর্থাৎ সাইকাসের পুরুষ কোণ। সাইকাসের পুরুষ আমরা দেখতে পেলাম। তারপরে স্ক্রিনে আমরা আরও একটি জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে সাইকাসের কোরালয়েড মূল। সাইকাসের কোরালয়েড মূলটি আমরা একটু ভালোভাবে তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো। সাইকাসের কোরালয়েড মূলটা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই সাইকাসের কোরালয়েড মূলটা সরাসরি না দেখতে পেলেও অনেক সময় আমরা অনেকেই দেখতে পাই না, কিন্তু আমি সংগ্রহ করে তোমাদেরকে স্ক্রিনে দেখালাম সাইকাসের কোরালয়েড মূলটি। আজকে পাঠে আমরা পড়ব নগ্নবীজি উদ্ভিদ এবং সাইকাস। এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো? আজকে আমরা নগ্নবীজি উদ্ভিদ কি সেটা আমরা জানতে পারবো, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য কি সেটাও আমরা জানতে পারবো, উদ্ভিদের নাম আমরা বলতে পারবো, তার যে জাত উপজাত রয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো, সাইকাসের বৈশিষ্ট্য কি সেটা জানতে পারবো, সাইকাসের অযৌন জনন প্রক্রিয়া বলতে পারবো আমরা, কিভাবে সে জনন প্রক্রিয়াটি সম্পন্ন করে সেটা, সাইকাসের যৌন জনন যে প্রক্রিয়াটি সেটাও সম্পর্কে আমরা জানতে পারবো, সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা আজকের এই অধ্যায় থেকে শিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, নগ্নবীজি উদ্ভিদ যাকে ইংলিশে বলা হয় জিমনোস্পার্ম, গ্রিক জিমনোস্পার্ম অর্থাৎ গ্রিক জেমনোস অর্থ হচ্ছে নগ্ন এবং স্পার্মোস শব্দের অর্থ হচ্ছে বীজ, অর্থাৎ বীজ নগ্ন অবস্থায় থাকে। আর সিড জিমনোস্পার্ম অর্থাৎ সিড মানে বীজ, অর্থাৎ জিমনোস্পার্ম শব্দের অর্থ হলো নেকেড সিড বা নগ্ন বীজি। উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওপাস্টাস তার ইনকোয়ারি ইনটু প্লান্টস নামক গ্রন্থে সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেন। আমি আবারও বলছি, উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওপাস্টাস তার ইনকোয়ারি ইনটু প্লান্টস নামক গ্রন্থে সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেন। এক সময়
নগ্নবীজ উদ্ভিদকেও পুষ্পক উদ্ভিদ বলা হতো, কিন্তু বর্তমানে বলা হয় না, কারণ এদের স্পোরোফিল পুষ্পের সাথে মিল সম্পন্ন নয় এবং স্টুবিলাসের সাথেও মিল সম্পন্ন নয়। যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না। আমি আবারও বলি, যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে, তাদেরকেই নগ্নবীজী উদ্ভিদ বলে। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যে বীজ নগ্ন অবস্থায় থাকে। বাংলাদেশে এর 5টি প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়। যেমন এখানে যে প্রজাতিগুলো দেওয়া আছে, যেমন হচ্ছে সাইকাস, ফোডোকার্পাস, নিটাম, থুজা এবং ফাইনাস। আমি স্ক্রিনে সর্বপ্রথম তোমাদেরকে একটি উদ্ভিদ দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ফাইনাস উদ্ভিদ। সে পাইনাসও হচ্ছে একটা নগ্নবীজী উদ্ভিদ। বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃত্তিবীজী উদ্ভিদ থাকলেও মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে থাকে। এই 5 প্রজাতির উদ্ভিদ আমরা বাংলাদেশে পাই, যা যেমন প্রজাতিগুলো হলো সাইকাস ফ্যাক্টিনাটা, যা চট্টগ্রামের বাড়িয়াডালা পাহাড়ি এলাকায় পাওয়া যায়। ফোডোকার্পাস নেরিফুলিয়াস, বাংলাদেশে এটি বাঁশপাতা নামে পরিচিত এবং চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বনাঞ্চলে এখনও পাওয়া যায়। এবং নিটাম নামক একটি কাস্টল লতানু উদ্ভিদ, কাঠ এবং ওটা লতানু অবস্থায় থাকে, যা সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন বনে পাওয়া যায়। বাংলাদেশে নিটামের 2 থেকে 3টি প্রজাতি আছে বলে ধারণা করা যায়। প্রজাতিগুলো হলো নিটাম মন্টেনাম, নিটাম অবগ্লোগ্নাম এবং নিটাম লেটিফোলিয়াম। সবগুলো প্রজাতি বিলুপ্তির আশঙ্কায় আছে। প্রায় অনেকটি প্রজাতি এখন বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তি হয়ে যাচ্ছে। এদেরকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। লাগানো অবস্থায় বাগানে সাইকাস রেবুলাটা, থুজা, অরোকারিয়া, ফাইনাস ইত্যাদি নগ্নবীজী উদ্ভিদই আমরা দেখতে পাই। এই হচ্ছে নগ্নবীজী। আমি আরেকটি ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি তোমাদেরকে। পৃথিবীতে একসময় অর্থাৎ ডেভোনিয়ান যুগে উৎপত্তি হয় এবং মেসোজোইক যুগে যার বিস্তৃতি, সেই নগ্নবীজী উদ্ভিদের আধিক্য থাকলেও বর্তমানকালে এদের সংখ্যা আবৃত্তিবীজী উদ্ভিদের তুলনায় অনেকই কম। এখন নগ্নবীজী অর্থাৎ এবং আবৃত্তিবীজী উদ্ভিদ উভয় প্রকার উদ্ভিদে কিন্তু বীজ হয়ে থাকে, আমরা সেটা জানি। নগ্নবীজী উদ্ভিদে কোনো ফল হয় না, কেবল বীজ হয়, কিন্তু আবৃত্তিবীজী উদ্ভিদে ফল এবং বীজ উভয়ই হয়। আমি আবারও বলি, নগ্নবীজী এবং আবৃত্তিবীজী উভয় প্রকার উদ্ভিদে কিন্তু বীজ হয়ে থাকে। নগ্নবীজী উদ্ভিদে কোনো ফল হয় না, কেবল বীজ হয়ে থাকে, কিন্তু আবৃত্তিবীজী উদ্ভিদে ফল এবং বীজ উভয়টি হয়। ফল হয় না বলে নগ্নবীজী উদ্ভিদের বীজ বাইরে থেকে দেখা যায়, বীজ ফলের ভেতরে থাকে বলে আবৃত্তিবীজী উদ্ভিদের বীজ বাইরে থেকে দেখা যায় না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। নগ্নবীজী উদ্ভিদের 4টি আমরা এখন ভাগ সম্পর্কে জানবো। নগ্নবীজী উদ্ভিদের কয়টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদকে কিন্তু 4টি বিভাগের অন্তর্ভুক্ত হিসেবে ভাগ করা হয়েছে, যেটি পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের 83টি গণ এবং 721টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এদের অধিকাংশই বৃক্ষ বা বৃক্ষজাতীয়, কতিপয় গুল্ম বা কাস্টল আরোহী। বর্তমানে জীবন্ত নগ্নবীজী উদ্ভিদ প্রজাতিসমূহ 4টি বিভাগের অন্তর্ভুক্ত। বিভাগ 4টি হলো গিগনোফাইটা, সাইকোডাফাইটা, নেটোফাইটা এবং কনিফেরোফাইটা। তোমরা স্ক্রিনে এটা দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের সুবিধা হবে। আমি আবারও বলি, নগ্নবীজী উদ্ভিদকে 4টি ভাগে বা 4টি বিভাগে ভাগ করা হয়েছে। গিগনোফাইটা, সাইকোডাফাইটা, নেটোফাইটা এবং কনিফেরোফাইটা, এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। গিগ্নো বিলোবা নামক এই প্রজাতি এখন গিগনোফাইটারই অন্তর্ভুক্ত, বাকি সবই এখন বিলুপ্ত। গিগ্নো বিলোবা একটি জীবন্ত ফসিল, মানে জীবাশ্ম। প্রায় 200 মিলিয়ন বছর পূর্বের সাইকোডোফাইটা বর্তমানে মাত্র 100টি প্রজাতি নিয়ে গঠিত। এই 2টি গ্রুপের উদ্ভিদের শুক্রাণু প্লাজলা আছে তাদের। প্রায় 550টি প্রজাতি নিয়ে গঠিত কনিফেরোফাইটা শীত প্রধান উত্তর গোলার্ধীয় বনাঞ্চলগুলো কনিফার প্রজাতি দিয়ে গঠিত। রাশিয়াতে বড় বড় কনিফার বন রয়েছে। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সিকুইয়া স্যামফেরাবিনেস, যেটাকে সিকুইয়া
না এটিয়াও একটি কনিফার জাতীয় উদ্ভিদ। পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ হচ্ছে এটা। গত 300 বছর ব্যাপী এটি বৃদ্ধি পাচ্ছে। শুধু বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ, বয়স প্রায় 5000 বছর, হলো আমেরিকার নাভাডা ও ক্যালিফোর্নিয়ার বিদ্যমান ব্রিসল কোনফাইন। বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চল সাইবেরিয়ার অঞ্চলে অবস্থিত, যেটি বিশ্বের সর্ববৃহৎ বায়োম। আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজী উদ্ভিদটি হল নিনুপাইটা বিভাগের অন্তর্ভুক্ত। প্রায় 70টি প্রজাতি রয়েছে এই বিভাগের অন্তর্ভুক্ত আছে। তো আমরা এখানে এই উদ্ভিদের দুটি পাতা আছে, যেটা ওয়েলিস্টিকিয়া বলা হয়, ফুঙ্কুন দেখতে ফুলের মতো অনেকটা। এফেড্রা উদ্ভিদ দ্বিনিষেক দেখা যায়, দুইবার নিষেক সম্পন্ন করে থাকে। এফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন, আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি, সেটা দেখো যে ইফেড্রা নামক যে উদ্ভিদটি দেখা যায়, ওই উদ্ভিদের শ্বাসকষ্টের ওষুধ যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এফেড্রিন নামক একটা ওষুধ ওই গাছ থেকে তৈরি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এফেড্রা উদ্ভিদ আছে। তোমরা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন চিনো, ওই এফেড্রা উদ্ভিদ ওখানে পাওয়া যায়। নগ্নবীজ উদ্ভিদসমূহ ওখানে আছে। আমরা মোটামুটি এই নগ্নবীজ উদ্ভিদের বিভাগ এবং তার ডিটেল সম্পর্কে মোটামুটি জানতে পেরেছি। আমার আশা করি তোমরা বুঝতে পারবে। নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন একটু জানবো। প্রথমে 1 নম্বরে উদ্ভিদ বহু বর্ষজীবী, অনেক বছর পর্যন্ত সেটা টিকে থাকতে পারে, চিরসবুজ, সবসময় সবুজ থাকবে। স্পোরোফাইট অসমরেণুভূজ অর্থাৎ হেটারোস্পোরাস, অর্থাৎ মাইক্রোস্পোর এবং মেগাস্পোর অর্থাৎ পুরুষ এবং স্ত্রীলিঙ্গ ওদের উভয়ই উৎপন্ন হয়ে থাকে এই নগ্নবীজ উদ্ভিদে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রুবিলাস বা কোন তৈরি করে। আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়েছিলাম যে কোন, পুরুষ কোন যেটা তৈরি করে থাকে, স্ট্রুবিলাস। 3 নম্বরে হচ্ছে মেগাস্পোরোফিল কোনো গর্ভাশয় তৈরি হয় না, অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড কিছুই নেই। যেহেতু এরা গর্ভাশয় তৈরি হয় না, আর গর্ভাশয় তৈরি হয় না বলেই ওদের নগ্নবীজ উদ্ভিদের ফল, বীজ হয় না, আবৃত উদ্ভিদের কোনো বীজ কোনোটাই আমরা পাই না। আর যেহেতু গর্ভাশয় তৈরি হয় না, সেজন্য এদের গর্ভাশয় নেই, গর্ভদণ্ডও নেই, গর্ভমুণ্ডও নেই। আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি যে ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে, সবসময় খালি অবস্থায় থাকবে সেটা মেগাস্পোরোফিলের। গর্ভাশয় নেই, তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না। আমরা আগে জেনেছি নগ্নবীজ উদ্ভিদের বীজ হয় কিন্তু কোনো ফল হয় না, কারণ গর্ভাশয় সৃষ্টি হয় না। ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। নগ্নবীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না। জাইলেম টিস্যুতে সত্যিকার বেসেল কোষ থাকে না। সকলেই বায়ু পরাগী, বাতাসের সাথে সাথে সংমিশ্রণ ঘটতে পারে। জীবনচক্র অসম প্রকৃতির অর্থাৎ হেটারোমরফিক, যেটাকে বলে যৌনক্রম বিদ্যমান থাকবে তার, সাধারণত আর্কিগুনিয়া সৃষ্টি হয়ে থাকে। সাইকা নগ্নবীজ উদ্ভিদের এই বৈশিষ্ট্য আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যালয় অঙ্গনে জন্মানো একটা সাইকাস উদ্ভিদ। নগ্নবীজ একটা উদ্ভিদ, আমরা তোমাদেরকে স্ক্রিন দেখাতে পারলাম। দেখো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, কার্যালয়ের সামনেই সাইকাস উদ্ভিদটি জন্মানো আছে, এখনও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের সামনে নগ্নবীজ একটি উদ্ভিদ। এখন তোমাদেরকে স্ক্রিনে যেটা সেটা হচ্ছে সাইকাসের স্থির রেণুপত্র। তোমাদেরকে যেটা দেখালাম এখন স্ক্রিনে যেটা দেখতে পেলাম, সাইকাসের স্থির রেণুপত্র। এখন যেটি তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে সাইকাসের স্থির রেণুপত্র নগ্ন ডিম্বক, যেটা ওইটা নগ্ন ডিম্বক যেটা থাকে সেটা তোমাদেরকে দেখালাম, নগ্ন ডিম্বক, সাইকাসের স্থির নগ্ন ডিম্বক। এখন যেটা দেখালাম সেটা হচ্ছে সাইকাসের পুরুষ কোণ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইকাসের পুরুষ কোণ। এটা হচ্ছে সার্সিনেট বার্নেশান, অর্থাৎ দেখো তার পাতাগুলো, সাইকাস প্যাকটিনাটা একটা উদ্ভিদ, ওই পাতাগুলো তার চিরসবুজ যে বৈশিষ্ট্য তোমাদেরকে বলেছিলাম, উভয়ের কচি পাতাটাই হচ্ছে কুণ্ডলিত, অর্থাৎ কুণ্ডলিত অবস্থায় তার পাতাগুলো। সাইকাসের সেটা হচ্ছে পাতাগুলো পক্ষল যৌগিক এবং কাণ্ডের মাথা সর্পিল আকারের মতন আছে। দেখো সাপের ফনার মতন কিন্তু এটা দেখাচ্ছে, সর্পিল আকারে সাপের মতো থাকে এই সাইকাস উদ্ভিদের। এটা তোমাদেরকে স্ক্রিনে দেখালাম। সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানবো।
সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট দেহমূল কাণ্ড পাতায় আলাদা আলাদাভাবে সেটা বিভক্ত করা যায়। বিভক্ত উদ্ভিদে খারাপ ফার্ম জাতীয় অনেকটা, আমি স্ক্রিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সাইকাস উদ্ভিদটা ফার্ম জাতীয়, বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না। যেহেতু গর্ভাশয় সৃষ্টি হয় না সেহেতু বীজটা উৎপন্ন হয়ে থাকে, তো ফল উৎপন্ন হয় না। পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাথার দিকে সর্পিলাকারে সজ্জিত থাকে। একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে পাতাগুলো সর্পিলাকারে সজ্জিত থাকে। কচি পাতার বার্নেশন থাকে সার্সিনেট, অর্থাৎ কুণ্ডলিত অবস্থা। যখনই পাতাটা কচি অবস্থা থাকবে তখন সেটা কুণ্ডলিত অবস্থা থাকে, পরবর্তীতে সেটা কিন্তু ছড়িয়ে যায়। পাতার ট্রান্সমিউশন টিস্যু বিদ্যমান থাকে, ট্রান্সমিউশন টিস্যুটা থাকবে, কলাটা থাকবে ওখানে। গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান এদের, গৌণ অস্থানিক, স্থানিক অর্থাৎ অস্থানিক অবস্থায় থাকে কোরালয়েড মূলটা। আমি তোমাদেরকে স্ক্রিনে কিন্তু কোরালয়েড মূলটা তোমাদেরকে দেখিয়েছি প্রথমেই। তো গৌণ অবস্থায় ওই কোরালয়েড মূলটা বিদ্যমান থাকে এই সাইকাস উদ্ভিদের। তো 7 নম্বরে যেটা, পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে, কিন্তু স্ত্রী রেণুপত্র সত্যিকারের স্ট্রোবিলাস গঠন করে না। পুংরেণুপত্রগুলো একসাথে একত্রিত হয় কিন্তু স্ট্রোবিলাসটা গঠন করে, আর কিন্তু স্ত্রী রেণুপত্র স্ট্রোবিলাস সেটা গঠন করে না। 8 নম্বর হচ্ছে হেটারোস্পোরিক অর্থাৎ যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয়ে থাকে। মেগা এবং মাইক্রো, ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থা ওইটা সৃষ্টি করে থাকে বাতাসের দ্বারা। সে পরাগায়ন, যেহেতু বায়ু পরাগে আমি বলেছিলাম যে নগ্নমী উদ্ভিদ অনেকাংশ বায়ু পরাগী থাকে, সেই জন্য বাতাসের মাধ্যমে এদের পরাগায়ন বা নিষেকটা সম্পন্ন হয়ে থাকে। 10 নম্বর হচ্ছে সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলে সর্ববৃহৎ, লাটিমের মতো সচল ও বহু প্লাজলাবিষ্ট থাকবে। এ হচ্ছে সাইকাসের বৈশিষ্ট্য। ক্লাসিফিকেশান, সাইকাসের ক্লাসিফিকেশানটা এখন তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। সাইকাসের যে ক্লাসিফিকেশানটা, তার কিংডম হচ্ছে প্লান্টি, ডিভিশন হচ্ছে সাইকাটোফাইটা, ক্লাস হচ্ছে সাইকাটোফাইসিডা, অর্ডার হচ্ছে সাইকাডালস, ফ্যামিলি হচ্ছে সাইকাডেসিয়ে, জেনাস হচ্ছে সাইকাস। এই হচ্ছে তার ক্লাসিফিকেশান। শ্রেণীবিন্যাসটা তোমাদেরকে আমি স্ক্রিনে দেখালাম। ফার্ম পার্ন উদ্ভিদ কাকে বলে আমরা এখন এই মুহূর্তে জানবো। ফার্ম পার্ন উদ্ভিদ কাকে বলে থাকে? আসলে ফার্ম পার্ন উদ্ভিদ হচ্ছে ফার্ম উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদের পাতার সাথে সাইকাসের পাতার কিছুটা মিল আছে, মিল সম্পন্ন আছে। ফার্ম উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদ এই দুইটা উদ্ভিদের সাথে সাইকাসের পাতার অনেকটা মিল থাকার কারণে সাইকাসকে অনেক সময় ফার্ম পার্ন উদ্ভিদও বলা হয়। জ্ঞানমূলক প্রশ্নের জন্য 1 নম্বরের জন্য এটা আসে অনেক সময়। 2 নম্বরে দেখো আমরা দেখছি পাচ্ছি জীবন্ত জীবাশ্ম কাকে বলে। আমরা বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে যদি সেটা মিল হয়ে যায় বা মিল সম্পন্ন হয় তখন তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাইকাস কিন্তু একটা জীবন্ত জীবাশ্ম। আমরা জানি বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো উদ্ভিদের সাথে যদি জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে যদি মিল হয়ে যায় তখন তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাইকাস হচ্ছে একটি জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল যেটা বলা হয় থাকে। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ কি, আমরা এখন সেই কারণটা সম্পর্কে জানব। সাইকাস উদ্ভিদ সাইকাডালস বর্গের অন্তর্গত। প্রাথমিক মেসোজোয়িক যুগে সাইকাডালস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী কিন্তু বিস্তৃতি ছিল। এদের অনেকে এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে পাওয়া যায় ফসিল হিসেবে বা জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। এ বর্গের সাইকাস সহ 9টি গণের 100টি প্রজাতি পৃথিবীতে এখনও টিকে আছে। এদের অনেক বৈশিষ্ট্য আদিকালের যে বিলুপ্ত জীবাশ্ম সাইকাস এর বৈশিষ্ট্যের অনুরূপ সাথে আদি প্রকৃতির, অর্থাৎ এটা মিলে যায়। এজন্য সাইকাস সহ বর্তমানকালে সকল সাইকাসকেই জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। কারণ অতীতের উদ্ভিদের সাথে বর্তমানকালের এই সাইকাসের ওই পাতার সাথে বৈশিষ্ট্যের সাথে তার মিল সম্পন্ন হয়ে যায়, সেজন্যই সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এটা কিন্তু 2 নম্বরের জন্য আসে পরীক্ষায় অনুধাবনমূলক। সাইকাসের অযৌন জনন সম্পর্কে আমরা এখন জানবো। সাইকাসের অযৌন জনন সম্পর্কে আমরা এখন জানবো। সাইকাস শুক্রাণু ও ডিম্বাণু অর্থাৎ মিলন ছাড়া চাইকাসে এক প্রকার মুকুল সৃষ্টি হয়ে থাকে। মার্চ এপ্রিল মাসে গোড়া থেকে এদের চারা সৃষ্টি হয়, অঙ্গের মাধ্যমে নতুন চারা সৃষ্টি হয় বলে তাকে অঙ্গজ জনন প্রক্রিয়া বলা হয়ে থাকে। আমি আবারও বলি, মার্চ থেকে এপ্রিল মাসে এদের গোড়া থেকে নতুন করে চারা সৃষ্টি হয়, অঙ্গের মাধ্যমে এদের নতুন গাছের চারা সৃষ্টি হয় বলে এদেরকে অঙ্গজ জনন প্রক্রিয়া বলা হয়ে থাকে।
আমরা তোমাদেরকে দেখাচ্ছি সাইকাস সার্সিনালিস এবং সাইকা ডিএসিএ একটা দেখিয়েছি, দেখো ফল ও নগ্ন অবস্থায় আছে ওদের। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেইটা হচ্ছে অজন ওজননটা, তোমাদের যে সাইকাসের স্ত্রী রেণুপত্র যেটা নগ্ন অবস্থা থাকে সেটা তোমাদেরকে স্ক্রিনে দেখালাম। তারপরে যেটা দেখালাম একই অবস্থায় ওই যে পুরুষ কোণ এবং ওইটাও তোমাদেরকে দেখালাম, এবং সাইকাসাস টুবিলাস পুরুষ কোণ সেটাও তোমাদেরকে দেখালাম। দেখো এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছে সাইকাসের মাইক্রোস্পোরোপিল। মাইক্রোস্পোরোপিল দেখো তোমাদেরকে দেখালাম মাইক্রোস্পোরোপিল দেখতে পাচ্ছ তোমরা। আর প্রথমে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে সাইকাসের মেগাস্পোরোপিল। তোমাদেরকে যেটা একটু আগে দেখিয়েছি সেটা হচ্ছে সাইকাসের মেগাস্পোরোপিল এবং সাইকাসের ফুংস্টুবিলাস অর্থাৎ পুরুষ কোণ যেটা সেটা তোমাদেরকে দেখিয়েছি। এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাইকাসের মাইক্রোস্পোরোপিল। আমরা চিত্রের মাধ্যমে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সাইকাস গাছের মাইক্রোস্পোরোপিল এবং তার মেগাস্পোরোপিল দেখতে পাচ্ছি, এবং সাইকাসের ফুংস্টুবিলাসটাও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। দেখো এখানে খুব সুন্দরভাবে এখানে এটা দেওয়া আছে, সাইকাসের মাইক্রোস্পোরোপিলটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে ওইটা, এবং সাইকাসের মেগাস্পোরোপিলটাও তোমাদেরকে ওইভাবে দেখানো হয়েছে। পুংস্টুবিলাসটা সুন্দরভাবে প্রচ্ছচ্ছেদ এবং লম্বচ্ছেদ প্রচ্ছচ্ছেদটা তোমাদেরকে দেখানো হয়েছে। সাইকাসের যৌন জননটা কি সেটা সম্পর্কে আমরা এখন জানবো। সাইকাসের ফুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ আলাদা আলাদা কিন্তু পৃথক অবস্থায় থাকে। সাইকাসের উদ্ভিদের শীর্ষে অসংখ্য ফুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোপিল সৃষ্টি হয়, যা একত্রিত হয়ে মোচাকৃতির অনেকটা ফুংস্টুবিলাস তৈরি করে থাকে। মোচাকৃতির ফুংস্টুবিলাস ফুং রেণুপত্র বর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলা। উপরের যেটা সেটাকে বলা হয় অ্যাপোফাইসিস, মাথাকে বলা হয়। ফুং রেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া থাকে। 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া একত্র অবস্থান করলে তাকে আবার সোরাস বলা হয় একসাথে। অর্থাৎ পৃষ্ঠদেশে যখন বহু স্পোরাঞ্জিয়া থাকে এক বছর এদেরকে স্পোরাঞ্জিয়া বলা। আর অনেকগুলো স্পোরাঞ্জিয়া তখন 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া থাকে তখন তাদেরকে কিন্তু একত্র অবস্থান করে এরা, তখন এদেরকে কিন্তু আবার সোরাস বলা হয়। স্পোরাঞ্জিয়ামের ভিতর স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। মিউসিস বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড ফুংরেণু বা মাইক্রোস্পোর বা শুক্রাণু তৈরি করে থাকে। আর শুক্রাণু ফুংরেণুপত্র হতে বা অর্থাৎ ফুংরেণু হতে পরে শুক্রাণু তৈরি করে। অপরদিকে সাইকাস উদ্ভিদের মাথায় স্ত্রী রেণুপত্র তৈরি হয়। স্ত্রী রেণুপত্র মেগাস্পোরোপিল তৈরি হয়, যেটা ঢিলাভাবে সজ্জিত থাকার দরুন স্টুবিলাস গঠন করে না। রেণুপত্রের 2 কিনার ডিম্বক সৃষ্টি হয়। উপরের অংশে ফিনিউল থাকে। স্ত্রী রেণুপত্রকে ফনা তোলা সাপের মতো দেখা অনেকটা। আমরা চিত্রতে অনেকটা দেখেছি যে অনেকটা সাপের মতো থাকে, ফনা তুলে থাকে, এবং ডিম্বকের ভিতরে স্ত্রীরেণু মাতৃকোষ সৃষ্টি করে। স্ত্রীরেণু থেকে আর্কিগুনিয়াম সৃষ্টি হয়। মিউসিস বিভাজিত হ্যাপ্লয়েড স্ত্রীরেণু বা মেগাস্পোর বা ডিম্বাণু তৈরি করে থাকে। অপরদিকে স্ত্রী সাইকাস উদ্ভিদের মাথা স্ত্রীর মতো তৈরি হয়, ঢিলাভাবে সেটা তৈরি হয় মেগাস্পোর বা ডিম্বাণু তৈরি। এটা অপরের অংশে এটা তোমাদেরকে বলেছি, অপরের অংশে ফিনিউল থাকে, স্ত্রী রেণুপত্রকে ফনাতু হিসেবে তৈরি করে থাকে। এবার আমরা তার নিষেক সম্পর্কে একটু জানবো। ফুং রেণু বাহিত হয়ে স্ত্রী উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগে প্রকোষ্ঠে পতিত হয়, ওখানে ঢেলে দেয় এবং সেখানে ফোলেন টিউব সৃষ্টি করে। সেখানে ফোলেন টিউবের ভিতর শুক্রাণুটা আস্তে আস্তে সৃষ্টি হয়। সাইকাসের শুক্রাণু অনেকটা লাঠিমের মতন, বহু প্লাজলাবিষ্ট এবং সর্ববৃহৎ। ফোলেন টিউব থেকে শুক্রাণু আর্কিগুনিয়ামস্থ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগুট টুয়েন তৈরি করে। পরবর্তীতে ডিম্বকটি একটি বীজে পরিণত হয়। একটা থেকে আর্কিগুনিয়ামস্থ একটা এন থেকে মিলিত হয়ে 2টা জাইগুট তৈরি করে টুয়েন, এবং পরবর্তীতে ডিম্বকটি একটি বীজে পরিণত হয়। আর বীজ অঙ্কুরিত হয়ে নতুন সাইকাস উদ্ভিদের সৃষ্টি হয়। এ হচ্ছে তার নিষেক। পুংরেণু বায়ুবাহিত হয়ে স্ত্রী উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগে প্রকোষ্ঠে পতিত হয়ে ফোলেন টিউবটা সৃষ্টি করে থাকে। এ হচ্ছে তার নিষেক প্রক্রিয়া। সে তার নিষেক প্রক্রিয়া এইভাবে সম্পন্ন করে। আর্কিগুনিয়ামস্থ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট টুয়েন সৃষ্টি করে। পরবর্তীতে ডিম্বকটি একটি বীজে পরিণত হয়, বীজ অঙ্কুরিত হয়, পরবর্তীতে নতুন সাইকাস উদ্ভিদের সৃষ্টি হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই নগ্নবীজ উদ্ভিদ এবং সাইকাস সম্পর্কে আমরা মোটামুটি জানি, এবং এই নগ্নবীজ উদ্ভিদ এবং সাইকাস সম্পর্কে মোটামুটি আমি জানি, তোমাদের একটু ধারণা অন্ততপক্ষে হয়েছে। তো
তো আশা করি তোমরা নগ্নবীজি এবং আবৃত্তিবীজি উদ্ভিদ সম্পর্কে আবৃত্তিবীজি না নগ্নবীজি সম্পর্কে মোটামুটি তোমাদের একটি ধারণা হয়েছে। তো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে একটু আমি তোমাদেরকে বলি। সাইকাসকে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবেই প্রায় সব বাগানে লাগানো হয়। যেহেতু সব বাগানে লাগানো, এর পাতা নগ্নবীজি আমরা মূল্যায়ন পরীক্ষা আমরা এই পদ্ধতি আমরা জানতে পারলাম মূল্যায়ন পরীক্ষা সম্পর্কে। মূল্যায়ন পরীক্ষা আমরা কি কি পড়াবো, তবে আমরা তার আগে একটু সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে একটু আমি তোমাদেরকে বলি। সাইকাসকে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে প্রায় সব বাগানেই লাগানো হয়। এর পাতা ঘর সাজানোর কাজে এবং বিভিন্ন অনুষ্ঠানে গেট সাজানোর কাজে এই সাইকাস উদ্ভিদের পাতাটা ব্যবহার করা হয়। সাইকাসের পাতা দিয়ে সুন্দর মাদুর তৈরি করা হয়। আমরা অনেকে মাদুর চিনি না, কিন্তু আসলে উত্তরাঞ্চল সহ অন্যান্য অঞ্চলগুলোতে মাদুর তৈরি করা হয়। ফুলের ডালি ও তোরণ সাজাতেও আমরা যে ফুলের ডালি দেখি বা ফুলের তোরণ দেখি, ওই তোরণ ও ডালি সাজাতে সাইকাসের কচি পাতাটা ব্যবহৃত হয়, যেটাকে ওই যে সাসিনেট বার্নেশন কুণ্ডলিত অবস্থা যেতে থাকে ওইটা ব্যবহার করা হয়। সাইকাস সার্সিনালিস এর স্ফীতকন্দ বীজতে এক প্রকার অ্যাবারুট বা বার্লি করা হয়। সাইকাস রেবুলুটা এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। রেবুলেটার সাইকাসের যে রেবুলেটা খাদ্য হিসেবে তার বীজটা ব্যবহার করে মানুষ, ওটা খাদ্য হিসেবে খেয়ে থাকে। আর সাইকাস ফ্যাক্টিনাটা এইগুলা উদ্ভিদের কচি পাতা অনেক সময় সবজি হিসেবে ব্যবহৃত হয়, সবজি হিসেবে অনেকে খেয়ে থাকে সেটা। কোনো কোনো প্রজাতির বীজ হতে সাগু ও কাণ্ডের মজ্জা হতে অনেক সময় মদ তৈরি করা, অর্থাৎ তার যে কচি যেই সাগুটা এবং মণ্ডটা থাকে, ওই মণ্ডটা দিয়ে পৃথিবীর অন্যান্য দেশে, বাংলাদেশে এখন পর্যন্ত এই ধরনের রিসার্চ বা এই ধরনের মদ এখন পর্যন্ত তৈরি করতে পারেনি, যেহেতু বাংলাদেশে মদ নিষিদ্ধ। সেই জন্য বাইরের কান্ট্রিতে যে সকল দেশে মদ প্রচলিত আছে, ওই সকল দেশে কোনো কোনো প্রজাতির বীজ হতে ওদের যে কচি অবস্থায় যে সাগু এবং মণ্ডটা থাকে, কাণ্ডের যে মজ্জা থাকে, ওই মজ্জা হতে মদ তৈরি করা হয়ে থাকে। সাইকাসের স্ত্রীপত্র দেখতে অনেকটা ফনাতোলা সাপের মতো। শহর বন্ধ রাস্তার ধারে তোমাদেরকে এই নিউজটা নাম করে এগুলো বিক্রি করা হয়। আসলে সর্বরোগের ওষুধ এবং সর্বরোগের ওষুধ হিসেবে এটাকে ব্যবহার করা, আসলে এর কোনো উল্লেখযোগ্য ওষুধই গুণই নেই। তো এগুলা সম্পর্কে একটু সচেতন থাকবে। গ্রামগঞ্জে অনেকে এটাকে সর্পমণি হিসেবে, সাপে ফানা তোলার মতন তো যেহেতু এটা থাকে, সেজন্য এটা গ্রামে অনেকেই এটাকে ফনা তোলা সর্পমণি নামে পরিচিত করা হয় এবং এগুলা সর্বরোগের ওষুধ নামে এগুলা বিক্রি করা হয়। আসলে এর কোনো ওষুধি গুণই নেই, তাই এইটা থেকে তুমি একটু বা তোমরা একটু সাবধানে থাকবে। এই হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ এবং সাইকাস সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিলাম। তো আমরা আজকে যে যা যা শিখলাম এটা সম্পর্কে তোমরা মোটামুটি এখানে একটা প্রশ্ন তৈরি করেছি আমি, এটা সম্পর্কে তোমরা মোটামুটি জানতে পারবে বা এইগুলো একটু বাড়িতে স্টাডি করলে মোটামুটি তোমরা বুঝতে পারবে। যেমন এখানে দেওয়া হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ কী, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য কাকে বলে, নগ্নবীজি উদ্ভিদের কয়েকটি উদ্ভিদের নাম বলার জন্য সাইকাসের বৈশিষ্ট্য বলো, ফার্ম কি, জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝো, জীবন্ত জীবাশ্ম বলার কারণ কি, সাইকাসকে কোরালয়েড মূল বলতে কী বোঝো, সাইকাসের অযৌন জনন প্রক্রিয়া বর্ণনা করো, যৌন জনন প্রক্রিয়া বর্ণনা করো এবং সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করার জন্য বলা হয়েছে। আমরা এই প্রশ্নগুলো মোটামুটি বাড়িতে সলভ করলে নগ্নবীজি উদ্ভিদ এবং সাইকাস সম্পর্কে মোটামুটি ধারণা পাবে। তো আজকে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে অতটুকু পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে আবার দ্বিতীয় পার্ট নিয়ে আবার তোমাদের আবৃত্তিবীজি উদ্ভিদ এবং আবৃত্তি উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব, বৈশিষ্ট্য এবং তার বিভিন্ন জাত উপজাত নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে এতটুকু পর্যন্তই ক্লাস সমাপ্তি। আশা করি বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে এবং যতদিন পর্যন্ত এই ভাইরাস মহামারী যাচ্ছে না পৃথিবী থেকে, অতদিন পর্যন্ত তো আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। বাড়িতে এই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখলে মোটামুটি তোমরা এই ক্লাস সম্পর্কে একটু ধারণা নিতে পারবে। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং ভালো থাকবে।